নমস্কার, আপনারা দেখছেন নিউজ পোল বাংলা, সঙ্গে আমি সৌমেন। আর আপনারা জানেন যে প্রতি রবিবার সানডে স্পটলাইটে আমরা সমাজের বিভিন্ন দিক থেকে, সেটা রাজনীতি হতে পারে, সেটা সামাজিক কর্মকাণ্ড হতে পারে, সেটা অর্থনৈতিক কর্মকাণ্ড হতে পারে, সব জায়গার একজন বিশেষজ্ঞ বা নজর কেড়েছেন এমন ব্যক্তিত্বদের নিয়ে এই সানডে স্পটলাইট আমরা তৈরি করেছি। আর আজকে উত্তর কলকাতায় এমন একজন মানুষের পরিচয় দর্শকদের সামনে রাখব, যিনি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড তো বটেই, এবং সামাজিক কর্মকাণ্ডের মধ্যে যারা বিরল রোগে আক্রান্ত শিশু, তাদেরকে নিয়ে রাউন্ড দ্য ক্লক, রাউন্ড দ্য ইয়ার তিনি কাজ করে যান, এবং তিনি মহিলাদের ক্ষমতায়ন, তাদের মানোন্নয়ন সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি জড়িয়ে পড়েছেন। আর আজকে তিনি একটা বড় রাজনৈতিক দলের যুব সংগঠনের, একদম খোলাখুলি বলি, তিনি তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম রাজ্য সম্পাদক এবং কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের কন্যা প্রিয়দর্শিনী ঘোষ। প্রিয়দর্শিনী, আপনাকে অনেক অনেক স্বাগত এই সানডে স্পটলাইট অনুষ্ঠানে। রাজনীতি অনেক পরে, কিন্তু সামাজিক কর্মকাণ্ড এসেছে অনেক আগে। এই যে সমাজের জন্য কিছু করার, সবাই তো এখন নিজেকে নিয়ে ভাবে, নিজে খাবো, নিজে পরবো, নিজে ভালো থাকবো, নিজে দামি গাড়ি চড়বো, কিন্তু কোথা থেকে সামাজিক কর্মকাণ্ডের প্রেরণাটা আসলো কোথা থেকে? আমার মনে হয় এটা প্রধানত আমি যেই পরিবারে বড় হয়েছি সেই পরিবার বা আমার পিতৃ পরিচয় যার কথা আপনি বললেন, আদ্যোপান্ত রাজনৈতিক পরিবার। আমার বাবা ছাত্র থেকে তিনি সক্রিয় রাজনীতির সাথে যুক্ত, এবং রাজনীতি করতে করতে মানুষের, যেহেতু গ্রাসরুট লেভেলের রাজনীতি উনি করেছেন, মানুষের অনেকটা কাছে উনি পৌঁছে গেছেন। যেহেতু তার ছত্রছায়া আমার বড় হয়ে ওঠা, এবং পরবর্তীকালে পড়াশুনো, কলেজ, সব কিছু ক্ষেত্রেই বাবার যে কর্মকাণ্ড, তার একটা প্রভাব আমার জীবনের উপরে সবসময় ছিল। আমি রিয়েলাইজ করলাম যে আজকে আমার একটা প্ল্যাটফর্ম আছে, এবং বলতে দ্বিধা নেই এই প্ল্যাটফর্মটা শুধুমাত্র কারণ আমার বাবা একটা রেকগনাইজড রাজনৈতিক ব্যক্তিত্ব। তো এই যে প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মটা নিয়ে আমি কি করতে পারি, কারণ এই প্ল্যাটফর্মটার মাধ্যমে আমি যদি মানুষের কাছে, যারা দুস্থ, যারা পীড়িত মানুষ, তাদের কাছে পৌঁছই, সেই প্ল্যাটফর্মটার মাধ্যমে আমি তাদের আরও বেশিভাবে তাদের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারবো। তো তখনই আমার মাথায় আসে যে নানান রকম সামাজিক কাজ তো আছে। যেমন ধরে নিন, আমি দেখতাম আমার বাবা বছরে একবার আমাদের যে এনজিও আছে, স্বাধীনতা দিবস উদযাপন কমিটি, ওয়ার্ড 11, আমরা একটা বিরাট স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করতাম, বাবারা করতো, পরবর্তীকালে আমরা যুক্ত হলাম। এবং আমি দেখলাম যে সেখানে কতজন মানুষ সেখানে ফ্রি অফ কস্ট পরিষেবা নিতে আসছে। আমার তখন মাথায় ক্লিক করলো যে আচ্ছা, এই একটা স্বাস্থ্য শিবির শুধু বাচ্চাদের জন্য করলে হয় না, কারণ আমার নিজের একটা বাচ্চা আছে, তার এখন 6 বছর বয়স। আমি যখন কোনো পিডিয়াট্রিশিয়ানের কাছে যাই, তখন মনে হয় যে 1000-2000 টাকা দেওয়াটা সত্যি কোনো ফ্যাক্টর না, কিন্তু আমরা আবার যখন সমাজে নিচু স্তরে কাজ করি, তখন আমরা দেখি যে একটা মা তার বাচ্চাকে 6 মাস অন্তর অন্তর পিডিয়াট্রিশিয়ানের কাছে দেখাতেই পারছে না, কারণ তার সেই আর্থিক ক্ষমতা নেই। তো আমি কি একটা হেলথ ক্যাম্প করতে পারি শুধু বাচ্চাদের জন্য? সেখান থেকেই একটা আইডিয়া কনসেপচুয়ালাইজ হলো। মহিলা হিসেবে অনেক রকম সমাজের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা পড়ি। মহিলাদের ঋতুকালীন সমস্যা হয়, সেই সমস্যা নিয়ে আমরা কথা বলতে চাই না, কারণ সোসাইটি হ্যাজ টট আস দ্যাট ইট ইজ ট্যাবু। আমার মাথায় এলো, কেন ট্যাবু হবে, কেন আমি খোলাখুলি মহিলাদের সাথে কথা বলবো না? রাজনৈতিক কাজ করতে করতে বহু মহিলা সংগঠকদের সাথে আমার যোগাযোগ আছে, সবাইকে নিয়ে একসাথে ঋতুকালীন সমস্যা নিয়ে ওয়ার্কশপস করলাম, তাদেরকে আরও ভালোভাবে অবগত করলাম, গাইনোকোলজিস্ট দিয়ে তাদেরকে সেশনস করালাম। তো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বা প্ল্যাটফর্ম ছিল বলে সামাজিক কাজ করবার একটা ঊর্জা আলাদাভাবে পেয়েছিলাম, এবং সেটা করতে করতে সমাজের কাছে হয়তো গ্রহণযোগ্যতা বেড়েছে, এবং তাই হয়তো সক্রিয় রাজনীতির ময়দানে আমি। দেখুন, প্রিয়দর্শিনী যে বক্তব্যটা পেশ করলেন, সেটা কিন্তু সত্যি একটা আজকের দিনে দাঁড়িয়ে অন্তত প্রণিধানযোগ্য। কেন প্রণিধানযোগ্য বলছি? দেখুন, যে সামাজিক কাজকর্মের সঙ্গে উনি জড়িত ছিলেন, কাজকর্মও করছিলেন, কিন্তু কোথাও গিয়ে মনে হয়েছে সেই সামাজিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত রূপ দিতে গেলে
একটা সংগঠনে বা একটা প্ল্যাটফর্ম দরকার, যে প্ল্যাটফর্মটা ওনাকে মানুষের কাছে আরও ভালো করে নিবিড়ভাবে পৌঁছে দিতে পারে। যাই হোক, আপনি এখন রাজনীতিতে এসছেন এবং আপনার পরিবার আদ্যন্ত রাজনৈতিক পরিবার, তো সেখান থেকেই তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদিকা হিসাবে আমার একটা প্রশ্ন রয়েছে যে এই যে রাজ্য সরকার একের পর এক উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছেন, স্বাস্থ্যসাথী, শিশু সাথী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, একাধিক কর্মসূচি নিয়েছেন যেগুলো বিশ্বের দরবারে স্বীকৃত, এমনকি কেন্দ্রীয় সরকার দ্বারাও স্বীকৃত হয়েছে। তো এই যে প্রকল্পের কাজকে আপনি কীরকমভাবে মূল্যায়ন করছেন এবং এই এতগুলো প্রকল্পের মধ্যে কোন খাতে সব থেকে বেশি অগ্রগতি হয়েছে বা সাফল্য এসছে বলে আপনি মনে করছেন? দেখুন, আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকার যখন যখন মা মাটি মানুষের সরকার যখন ক্ষমতায় আসে, উই লিটারালি টুক ওভার আ ফ্র্যাকচার্ড স্টেট। 34 বছরের অপশাসনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে এবং অভাবনীয় দেনা, রাজ্যের অবস্থা, সেটা বাণিজ্যের কথা বলুন, অর্থনীতির কথা বলুন, একেবারে তলানিতে ঠেকেছে। সেই ফ্র্যাকচার্ড স্টেটকে টেক ওভার করে আজকে প্রায় 14 বছর হতে চলল। বিরোধীরা তো অনেক কথা বলবে, বলাটাই কাঙ্ক্ষিত, কারণ বিরোধী দলের কাজই সেটা করা। কিন্তু আমার যেটা, দেখুন, আমিও শুধুমাত্র আমার বাবা একটি রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাস করে বলে আমি একজন এডুকেটেড ওম্যান, আমাকেও সেই মতাদর্শতেই বিশ্বাস করতে হবে, এই হার্ড মেন্টালিটি না কোনোদিনও আমার বাবা আমার মধ্যে ইনস্টিল করেছেন, আমার মধ্যে কেউ কোনোদিনও ইনস্টিল করতে পারবে। কারণ আমি নিজে পড়াশুনো করি, নিজে অনেক কিছু পড়ি, নিউজ পেপার্স পড়ি, সব কিছু পড়ি, সমাজ এবং রাজনীতির সম্বন্ধে আমি অবগত। তবুও গর্ব করে বলতে পারি যে তৃণমূল কংগ্রেস দলটা আমি আগামী দিনেই ভালোভাবে করব, এখনো করছি, ভালোভাবে করব। কারণ ক্ষমতায় এসে সব থেকে আগে যারা পিছিয়ে পড়া দুস্থ মানুষ, তাদের জন্য পরের পর গঠনমূলক এবং জনমুখী প্রকল্পের দ্বারা আগে তাদের জীবনকে ভালোভাবে আমরা সাজিয়ে তোলার চেষ্টা করেছি। মুখ্যমন্ত্রী চেষ্টা করেছে। বহু কথা, নেসেয়ার্স হ্যাভ সেড হোয়াট নট, যে ভাতা দিচ্ছে, ফ্রিবিজ দিচ্ছে, ভোট কেনার চেষ্টা করছে, সব কিছু উপেক্ষা করে আজকে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, যারা সবচেয়ে বেশি অবহেলিত ছিল, তাদের জন্য মুখ্যমন্ত্রী কাজ করলো অগণিত প্রকল্পের দ্বারা। একদম আজীবন মৃত্যু, শিশু সাথী থেকে সমব্যাথী, মাঝখানে যদি আমি বলতে শুরু করি তাহলে আমার মনে হয় আজকের আপনার 5টা পডকাস্ট দরকার। তো এই যে জনমুখী প্রকল্পগুলি, এগুলো কিন্তু মানুষের জীবনকে সুরক্ষিত করলো, সুরক্ষা কবচে বেঁধে তুলল। তারপরে যদি রাজনীতির দিকে আসি, তাহলে বলুন, একটা প্রান্তিক পরিবার যার একেবারেই তাদের জীবন তলানিতে এসে ঠেকেছিল, তাদের শিশু কন্যারা এডুকেটেড হতে পারছিল না, তারা শহরে এসে ভালো স্বাস্থ্য ব্যবস্থা পাচ্ছিল না, আজ তাদের বৈপ্লবিক পরিবর্তন হলো জীবনে, থ্যাঙ্কস টু রাজ্য সরকার, থ্যাঙ্কস টু তৃণমূল সরকার। কেন আমি এই দলটা করব না? কেন গর্ব করে বলবো না যে হ্যাঁ, আমি তৃণমূল কংগ্রেসের কর্মী? আর আপনি যদি জিজ্ঞেস করেন যে কোন খাতে সব থেকে বেশি অগ্রগতি বা কিছু হয়েছে, আমার মনে হয় কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্পটাকে শুধু প্রকল্প হিসেবে দেখলে চলবে না, ইট ইজ আ মুভমেন্ট, ইট ইজ এমন একটা রেভলিউশন যেটা আমাদের সমাজের যে সব থেকে বড় যে সোসাইটাল ইভিল, যে শিশু কন্যা কোনো গরিব দুস্থ ঘরে জন্ম নেওয়া মানেই নয় তার গলা টিপে মেরে ফেলে দেওয়া, না তো তাকে কোনোভাবে তার 12 বছর 13 বছর বয়স হলেই তাকে বিয়ে দিয়ে দায়িত্ব উতরে নেওয়া। আজকে কিন্তু এই জিনিস পশ্চিমবঙ্গের বুকে বন্ধ হয়েছে। কেন না? কন্যাশ্রী যেই অর্থ দিচ্ছে শিশু কন্যাদের, যারা মেয়েরা, তাদের এডুকেশনের জন্য, তাদের উন্নয়নের জন্য, আজকে তার জন্য কিন্তু আর্লি ম্যারেজ রেট কমে গেছে, ফিমেল ফিটিসাইড রেট কমে গেছে, তার সাথে সাথে এই যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ায় যে খুব
ছোট বয়সে মেয়েরা সন্তান সম্ভবা হয়ে যেতেন, তাতে সন্তানও তাদের স্বাস্থ্য ঠিক হতো না এবং মার মৃত্যু মুখে কার্যত পৌঁছে যেত, সেইটা কমে গেছে। তো কন্যাশ্রী যে প্রকল্প, শুধুমাত্র কি একটা মাসে একটা মেয়ের তার এডুকেশনাল ফিস দেওয়া? নো, এটা একটা রেভলিউশন। এবং তাই জন্যই বিশ্বের দরবারে কন্যাশ্রী প্রকল্প প্রশংসিত হয়েছে, পুরস্কৃত হয়েছে। মস্তিষ্ক প্রসূত কার? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে প্রিয়দর্শিনীর কথার একটু রেস ধরে দর্শকদের মনে করিয়ে দিতে চাই যে এটা প্রিয়দর্শিনী একদম ঠিকঠাক বলছেন যে এখন যদি আপনি গ্রাম বাংলার কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়ান, পশ্চিমবঙ্গের এমন কোনো গ্রাম দেখবেন না যে 3:30 4টের সময় দাঁড়াবেন একদল মেয়েরা ইউনিফর্ম পরে সাইকেল নিয়ে। এই ছবিটা কিন্তু গ্রাম বাংলায় দেখা যাচ্ছে। আমরা গ্রাম বাংলায় যাই, আপনি যান বলে বলতে পারছেন। যারা বড় বড় টিভিতে বসে কথা বলে তারা হয়তো যায় না, আমাদের দল পাঠায়। আমরা গাড়ি করে যখন একটা মিটিং থেকে আরেকটা মিটিং এ যাই, আমরা দেখি। এবং এই পরিবর্তন মানুষকে ভাবিয়ে তোলে যে সত্যি কি বিরোধী দলরা যেভাবে বলার চেষ্টা করছে সেটা কি আদৌ সত্যি। এবং তাই জন্য এই যে প্রশ্ন যে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসছে, শত কুৎস অপপ্রচার উপেক্ষা করে আজকে তৃণমূল কংগ্রেস সব জায়গায় সফল কেন, এই রুট কজগুলো দেখতে হবে। না প্রিয়দর্শিনী, এই যে বিরোধী দলের প্রসঙ্গে আসলেন, এখানটা একটু আরেকটা প্রশ্ন এসেই যাচ্ছে। এই যে বিরোধীরা নানান অভিযোগ করছে, আর এখন তো সামনে ভোট আসছে, আরও অভিযোগের। বিরোধী দলের কাজ আপনি নিজেই বললেন তাদের কাজ অভিযোগ করা। এই যে বিরোধীরা যত ধরনের অভিযোগ করছে, এই অভিযোগের মধ্যে কোনগুলোর ক্ষেত্রে সারবত্তা আছে বলে আপনি মনে করছেন, আবার কোনগুলোর ক্ষেত্রে একেবারেই সারবত্তা নেই বলে মনে করছেন? একটু সেটাও যদি একটু দর্শকদের সামনে পরিষ্কার করে দেন। আবারও খুব একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, জ্ঞানত অবস্থায় কিন্তু মানে এর আগে কংগ্রেস, তারপরে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে একজন নেতা হিসেবে আমার বাবাকে, তার কালিগসদের, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি কিন্তু বিরোধী দল হিসেবেই দেখে বড় হয়েছি। তাদের অ্যাকশনস, অ্যাক্টিভিটিস কি ছিল জানেন? গঠনমূলক বিরোধিতা, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, কনস্ট্রাকটিভ অপোজিশন। যে সরকার কাজ করবে না মানে আমরা বিরোধীরা বসে আছি, আমরা কাজ করাবো। এবং একটি ডেমোক্রেসি, হেলদি ডেমোক্রেসির কাজই সেটা, একটা কনস্ট্রাকটিভ অপোজিশন থাকবে যাদের চাপে পড়ে শাসক দল ভালোভাবে কাজ করতে বাধ্য হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে পশ্চিমবঙ্গে যেই বিরোধী দল আজ মাথাচাড়া দিয়ে উঠেছে, সেই বিরোধী দল কোনো রকম গঠনমূলক বিরোধিতা তো করছে না। সেই বিরোধী দলের নেতা, আপনি নিউজ চ্যানেল খুললেই দেখবেন আমি হিন্দুর এমএলএ, আমি হিন্দুর বিধায়ক, আমি হিন্দুর বিরোধী দলনেতা। দিস ইজ নট কনস্ট্রাকটিভ অপোজিশন। বিরোধী দলের কাজ হচ্ছে, আপনি বলছেন যে কোন কোন ইস্যু তারা তুলেছে যেটার মধ্যে কোনো রকম একটা এভিডেন্সিয়াল ব্যাপার আছে, বা মানে এটা একটা মানে ধোপে টেকে যাকে বলা হয়। আপনি বলুন তো বিগত এতদিনে যেই অভিযোগ তারা এনেছে, সেই অভিযোগগুলোকে ধোপে টেকাতে পেরেছে? পারেনি। আপনি যদি সবথেকে বড়, এরা যখন গলা ফাটায় দুর্নীতি নিয়ে, তখন আমি বলি যে দুর্নীতি কিন্তু একটা সমাজের এমন একটা অংশ, যে ব্যাধি, সেই ব্যাধি কিন্তু সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে আছে। আজকে আপনারা জার্নালিস্ট, আপনাদের জার্নালিজমে দুর্নীতি নেই। যারা ডাক্তার, ডাক্তারি লাইনে দুর্নীতি নেই, ইঞ্জিনিয়ারিং লাইনে দুর্নীতি নেই, শিক্ষা জগতে দুর্নীতি নেই, মনোরঞ্জন জগতে দুর্নীতি নেই। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। সেই সামাজিক ব্যাধিকে আমাদের সমাজের কিছু কারেক্টিভ মেজার দিয়ে ঠিক করতে হবে। ঠিক তেমনভাবে রাজনীতিতেও অল্প বিস্তর দুর্নীতি আছে, আগামী দিনেও থাকবে। পয়েন্টটা দুর্নীতি না, পয়েন্টটা হচ্ছে একটা রাজনৈতিক দল তার দুর্নীতি নিয়ে কি অবস্থান। দেখুন আমাদের অবস্থান, আমি একটা সেন্টেন্সেই আপনাদের বুঝিয়ে দিতে পারি। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে অবস্থান এটাই যে বিগত দিনে আমরা দেখেছি শুধুমাত্র ভিজুয়াল এভিডেন্সের ওপর ভিত্তি করে
বড় বড় নেতা মন্ত্রীকে বসিয়ে দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে দল থেকে। আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টি, আমাদের প্রধান বিরোধী দল, তাদের যে লিডার অফ অপোজিশন, তাকে কিন্তু নিউজ পেপারে মুড়ে ঘুষ নিতে দেখা গেছে। পরিষ্কার কথা, দুর্নীতি নিয়ে আপনারা যখন গলা ফাটাচ্ছেন, তখন দুর্নীতি নিয়ে আপনারা কি করছেন সেটাকে দেখতে হবে। রাজনীতিতে নোংরা ধামাচাপা দিয়ে রাখলে হয় না, নোংরাকে সরিয়ে ফেলতে হবে, যে কাজটা তৃণমূল কংগ্রেস করেছে। না, এখনকার দিনে প্রিয়দর্শিনী আরেকটা বক্তব্য আসছে যে অনেক সফিস্টিকেটেড ঘর থেকে মানুষ একদম রাজনীতিতে আসতে চাইছেন না, একদম। এবং তারা বলছেন পলিটিক্স ইজ দ্য থ্রেশহোল্ড অফ স্কাউন্ড্রেলস। একদম। এই যে একটা বক্তব্য আসছে, সেখানে আপনি একজন যুবনেত্রী, তো এই যে সংস্কৃতিটা কিভাবে বদলাবেন ভাবছেন? এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার, জানেন তো। কারণ এটা ঠিক আপনি যেটা বলছেন, কারণ আমাদেরও তো বন্ধু বান্ধব আছে, বহু বন্ধু বান্ধব তারা বিদেশে আছে, এবং তারা বলে না নর্দমা ঘাটবো না। না না, মানে ওরে বাবা, পলিটিক্স, উই ডোন্ট ওয়ান্ট টু এন্টার পলিটিক্স। কিন্তু আবার তাদেরই দেখবেন যে তাদের সমাজ ব্যবস্থা নিয়ে, তাদের নানান রকম ইস্যু নিয়ে অনেক বড় বড় বক্তব্য, ফেসবুকে এত বড় বড় পোস্ট, টুইটারে এত বড় বড় পোস্ট। আমার বক্তব্য হচ্ছে, তুমি যদি মাঠে ময়দানে নেমে এসে, সে তুমি সামাজিক দিক থেকে বলো, সামাজিক কাজ করে বলো, বা রাজনীতি করে বলো, কোনো রকমভাবে তুমি যদি মাঠে ময়দানে নেমে এসে কাজ না করো, অংশগ্রহণ না করো, ইন অর্ডার টু ক্লিন দ্য সিস্টেম ইউ হ্যাভ টু বি আ পার্ট অফ দ্য সিস্টেম। তুমি যদি এটা না করো, তাহলে তোমার বলার আমার ব্যক্তিগত মত হিসেবে কোনো রাইট নেই। যদি তুমি ভোট প্রক্রিয়ায় পার্টিসিপেট না করো, তাহলে তুমি যদি ভোটই না দাও, তোমার কাছে যদি ভোটার আইডি কার্ডই নেই, তুমি রাজনীতি সম্বন্ধে অবগত না, তুমি জানতেই চাও না, তুমি এলিট, তুমি পার্ট অফ দ্য সোসাইটি, যেখানে অন্তত আমার হেসেলটা ঠিক মতন চলছে তো, আমার চাকরিটা ঠিক মতন চলছে তো, আমার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক আছে তো, তাহলেই পুরো দুনিয়া ঠিক চলছে, আমি বসে বসে অনলাইনে বিপ্লব করব, চলবে না বস। না, এই যে তাহলে যারা ভাবছেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তারা যে রাজ্যবাসী, সেই যে একটা বিরাট সংখ্যক মানুষ, সেটা বাম হোক বা দক্ষিণপন্থী হোক, তারা কিন্তু এখনো রাজনীতিতে সেই ইন্টারেস্টটাই শো করছে না। এটা তো সোসাইটির পক্ষে, কারণ এটা এদের বুঝতেই অসুবিধে হচ্ছে, বা তারা বুঝতে পারছে না বা রিয়েলাইজ করতে পারছে না যে আপনার সন্তান দুধে ভাতে তখনই থাকবে যখন এই রাজ্যের তথা এই রাষ্ট্রের প্রত্যেকটি সন্তান দুধে ভাতে থাকবে, এবং তাই জন্য আপনাকে সক্রিয়ভাবে প্রিপেয়ার্ড হতে হবে। আজকে আমার সন্তান আছে, বা আমি আমার বাবার সন্তান, আমরা কোনোদিনই চাইবো না অভিভাবক হিসেবে যে আমাদের সন্তান কোনো রকম বাধা বিপত্তির সম্মুখীন হোক, কিংবা এমন কোনো জায়গায় ইনভলভড হোক যেখানে তারা জীবনে কষ্ট পাবে, দুঃখ পাবে। কিন্তু আমরা যদি নীতিগতভাবে নিজের সন্তানকে ভালোভাবে মানুষ করে তুলতে পারি, আমি জানি যে আমার সন্তান রাজনীতির আঙিনায় ঢুকে ভালো কাজ করবে। এইবারে এই যে যুব সমাজ, আমরা যুবকর্মী, আমাদের উপরে কিন্তু একটা বিশাল বড় দায়িত্ব বর্তায় যে আগামী দিনে যুব সমাজ সক্রিয় রাজনীতিতে ঢুকবে কিনা। আর সেটা আমি শুধু আমার দলের হয়ে বলছি না, যে কোনো দলের যে যুব সংগঠন, তাদের ওপর একটা খুব বড় দায়িত্ব বর্তায়। আমরা কিভাবে কথা বলছি, আমরা কি কাজ করছি, আমরা কোন কাজের সাথে যুক্ত থাকছি, কোন কাজের সাথে যুক্ত থাকছি না, কি নিয়ে আন্দোলন করছি, কি নিয়ে আন্দোলন করছি না, কতটা গণতান্ত্রিক মানসিকতা রাখছি, কতটা রাখছি না, এইগুলো কিন্তু আজকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মাধ্যমে, গণমাধ্যম, সমাজ মাধ্যমের সবাই দেখছে। তাই আমরা কিন্তু একটা এক্সাম্পল। আমাদেরকে ঠিক থাকতে হবে, আমাদেরকে এমন একটা ভাবমূর্তি নিয়ে কাজ করতে হবে যে আগামী দিনে আমার চেয়ে বয়সের ছোট মেয়েটাও যাতে আমাকে দেখে বলতে পারে যে না, আমি প্রিয়দর্শিনীদির মতন হব তো, করবো তো। তো এটা আমাদের উপরেও যেমন দায়িত্ব, এটা সমাজের সুবুদ্ধি সম্পন্ন মানুষদের উপরেও দায়িত্ব যে তাদের সন্তানদের, তার ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করবার, যে কোনোভাবে তোমরা রাজনৈতিক নিজেদের মতাদর্শ নিয়ে রাজনীতির ময়দানে এসো, কাজ করো, লোকেদের সাথে দেখা করো। আজকে গ্রাম বাংলায় গিয়ে আমরা মিটিং মিছিল করতে গিয়ে কত ইনসাইটস পাই, কত নলেজ পাই, সেগুলো তো তারা ঘরে বসে পাচ্ছে না। এই জায়গাটাই একটু আমাদের পরের প্রশ্ন থাকবে যে আপনি একজন যুব নেত্রী, বর্তমান প্রজন্মের,
রিপ্রেজেন্ট করছেন বর্তমান প্রজন্মকে, তাহলে কি যে আগামী দিনে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যে গোটা রাজ্যের যুবক যুবতীদের কাছে কি কোনো একটা মানে ক্যাম্পেইন কল দেওয়া হবে যে আপনারা সংগঠন করুন, রাজনীতি করুন, যা রাজনৈতিকভাবে অ্যাওয়ার হন, এরকম কি কোনো পদক্ষেপ আমরা দেখতে পারবো? এই পদক্ষেপ যুব সংগঠনের, আমাদের দলের যুব সংগঠনের পক্ষ থেকে বহুবার হয়েছে, আগামী দিনেও হবে। মেম্বারশিপ ড্রাইভস হয়। তার সাথে সাথে আমাদের যুব সংগঠন তো শুধু একটা মানে আমব্রেলা সংগঠন না, আমাদের একদম মাইনিউট প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ব্লকে আমাদের ফুটপ্রিন্ট আছে। এবারে প্রত্যেকটা ব্লক লেভেলে আপনি যদি দেখেন, একটা যুবর কিন্তু সংগঠন তথা কমিটি আছে। সেই কমিটিগুলো কি করে হয়? ধরুন আজকে একটা ব্লকের একটা ছোট্ট ওয়ার্ড বা ব্লক, তার প্রেসিডেন্ট বানানো হয়েছে একটা যুবনেতা বা যুবনেত্রীকে। তার দায়িত্ব যে সেই এলাকায় সে কতগুলো ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের তুলে আনতে পারে। কিন্তু এখান থেকে কিন্তু অন্যটাই দেখা যায়, যারা গ্রামাঞ্চলে বা শহরে তৃণমূল কংগ্রেস করে তারাই নর্মালি গিয়ে যুব তৃণমূল করছে বা যুব কংগ্রেসটা করছে, কিন্তু একদম ফ্রেশ ঘরে, যেটা আপনি আলোচনা করছিলেন, যে তাদেরকে ঘর থেকে বের করার জন্য কি কোনো একটা সেন্ট্রালি কল দেওয়া হবে যে যুবক যুবতীদের যে আপনারা অ্যাওয়ার হন, আসুন? আমার মনে হয় আপনি যদি এটা বলেন, এটা একটু মানে ফ্যাকচুয়াল এরার আছে, যে ফ্রেশ ছেলেমেয়েরা ঘর থেকে বেরোচ্ছে না, তারা রাজনীতিতে ঢুকছে না। শুধুমাত্র যারা রাজনীতিটা করে এসেছে এতদিন ধরে বা রাজনৈতিক পরিবারের, তারাই আবার রাজনীতি, এটা বলাটা একটু ফ্যাকচুয়ালি আমি বলবো ভুল। কারণ আজকে আমি কিছু এক্সাম্পল দিয়েই বলছি, খুব মানে ডিরেক্টলি বলছি, যে ধরে নিন আজকে একটা দেবাংশু ফ্রেশ অরাজনৈতিক ঘরের একটা ছেলে, আজকে তার রাজনৈতিক প্রাসঙ্গিকতা অনেক বেশি, তার কথা আমরা শুনি। আজকে আমাদের যুবনেত্রী, আমাদের যে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী একটা ইয়াং জেনারেশনের রিপ্রেজেন্টেটিভ শিল্প, তিনি অভিনয় জগৎ থেকে তিনি আজকে রাজনীতিতে এসেছেন, কমপ্লিটলি অরাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। আজকে তিনি এসেছেন, আজকে তিনি সভানেত্রী, আজকে আমাদের দেশের অন্যতম বৃহত্তম যুব সংগঠনের সভানেত্রী। তার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, তার পরিবারে কেউ রাজনীতি করেনি, আজকে তিনি কিন্তু এই সংগঠনের সভানেত্রী। নিশ্চিতভাবে ফ্রেশ বাড়ি থেকে লোকজন বেরোচ্ছে, ছেলেমেয়েরা বেরোচ্ছে, এবং তারা তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি থেকে শুরু করে আমাদের মতাদর্শে তারা বিশ্বাসী হচ্ছেন এবং তারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমি এরকম অগণিত এক্সাম্পলস দিতে পারি। না, এইখানে আরেকটা প্রশ্ন, এটা তো খুব সুন্দরভাবে আপনি আলোকপাত করলেন। দর্শকদের একটু বলুন যে আজকে যুব সমাজের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে মানে আর্টিকুলেশন অ্যান্ড এগ্রিগেশনের মধ্যে দিয়ে কিভাবে একটা সুস্থ সুন্দর যুব সমাজকে গড়ে উঠবে তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে, কিরকম ভাবছেন? নাকি এটাকে ইউটোপিয়া? না না, আপনি ঠিক বলছেন। দেখুন, 100% পারফেকশন কোনোদিনও সম্ভব না, কিন্তু উই ক্যান এম ফর পারফেকশন, তাই না? এই এমটা করার জন্য আমাদের যুব সমাজের চ্যালেঞ্জগুলোকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। আমরা এই এম অবধি পৌঁছানোর জন্য কি জায়গায় কি পর্যায়ে পৌঁছলে আমরা একটা পারফেক্ট যুব সমাজ, নিয়ার পারফেক্ট যুব সমাজ হতে পারবো, সেই অ্যাট্রিবিউটসগুলো আইডেন্টিফাই করতে হবে এবং তার মধ্যে গ্যাপটা মাপতে হবে। কি করে এই গ্যাপটা ফুলফিল করবো সেটার কথা ভাবতে হবে, রাইট? আমি যতদূর বুঝলাম সেটা হচ্ছে যুব সমাজের আজকে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আনএমপ্লয়মেন্ট, বেরোজগার। একদম ঠিক আছে। এইবারে এক্ষেত্রে আমি দেখছি যে আমার রাজ্য সরকার কি করছে। অনেক জায়গায় অনেক কথা বলা হয়, কিন্তু আপনি যখন ইন্টারনেটটা খুলে ডেটা খুলে বসবেন, আপনি দেখবেন পশ্চিমবঙ্গে কি বৈপ্লবিক উন্নয়ন হয়েছে আইটি সেক্টরে। এক্সাম্পল, উইপ্রো অফিস এক সময় যেখানে 12,000 জন কাজ করত, 50 থেকে 60,000 জন কাজ করছে। নতুন আইটি সেক্টরের অফিস খুলছে। এগুলো আমরা রোজ দেখাদেখি করি বলে আমরা জানি। এমএসএমই বৈপ্লবিক পরিবর্তন, ইমপ্রুভমেন্ট হয়েছে, জব জেনারেট হয়েছে, এবং তার জন্য কিন্তু আজকে পশ্চিমবঙ্গের যে বেকারত্বের হার, আনএমপ্লয়মেন্ট রেট, দেশের অ্যাভারেজ যেখানে 8 to 9%, তার অর্ধেকের চেয়েও কম আজকে পশ্চিমবঙ্গে। তো আনএমপ্লয়মেন্টকে আমরা অ্যাড্রেস করছি।
পলিসিগত দিক থেকে আমাদের দল ঠিক আছে বলে আনএমপ্লয়মেন্ট অ্যাড্রেস করতে পারছি না, তো আমরাও তো 8 to 9% দেশের অ্যাগ্রিগেটে হতাম, হচ্ছি না তো। আনএমপ্লয়মেন্ট একটা চ্যালেঞ্জ, দলীয় বা পলিসিগতভাবে মা মাটি মানুষের সরকার সেটা অ্যাড্রেস করছে। সেকেন্ড চ্যালেঞ্জ কি? সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে আমাদের মনে হয় যুব সমাজকে যত পিছিয়ে রাখা হবে, যত ধর্মের নামে অন্ধ করে রাখা হবে, যত রকমভাবে তারা, কারণ যুব সমাজ তো খুব ভালনারেবল, তারা ইজিলি মানে ইমপ্রেশনেবল, তাদের ওপর ইমপ্রেশন ইজিলি করা যেতে পারা যায়। তো তাদেরকে নানান রকম সাম্প্রদায়িক শক্তি থেকে দূরে রাখতে হবে। যেই সেকুলারিজমের ফ্যাব্রিক আমাদের দেশে, আমাদের দেশ এক সময় বলা যেত যে বিগেস্ট ডেমোক্রেসি সেকুলার ডেমোক্রেসি, সেই যে সেকুলার ডেমোক্রেসির যে ফ্যাব্রিক, সেইটা যে ক্রমাগতভাবে পলিউটেড হচ্ছে, তার সবথেকে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে যুব সমাজ। কারণ যুব সমাজকে ধর্মান্ধ করে দিয়ে তাদের দিয়ে নানান রকম কুকীর্তি করানো সম্ভব, সেইটাকে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে কাউন্টার করছি। আপনারা দেখছেন কিভাবে সাম্প্রদায়িক শক্তিকে আমরা রুখে দাঁড়িয়েছি। যেখানে সাম্প্রদায়িক শক্তি গোটা দেশে তাদের অশ্বমেধের ঘোড়া টকবকিয়ে ঘুরে বেড়াচ্ছে, পশ্চিমবঙ্গের সামনে এসে মুখ থুবড়ে পড়ছে। এটা কারা সব থেকে বড় বেনিফিশিয়ারি হচ্ছে? এই যে সাম্প্রদায়িকতাকে আমরা রুখতে পারছি, আমাদের যুব সমাজ, যারা আগামী দিনে গিয়ে আমাদের রাজ্যটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। সাম্প্রদায়িক এই একটা সাংঘাতিক একটা পয়জন থেকে তাদের দূরে রেখে আজকে পলিসিগতভাবে আমাদের সরকার, আমাদের দল কিন্তু এই যে যুব সমাজের মুখে যে চ্যালেঞ্জ, সেইটাকে মিটিগেট করছে। তো স্বভাবতই একদিকে যেখানে আমাদের পড়াশুনোর দিকে অনেকটা বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের দ্বারা যুবক যুবতীরা গিয়ে নানান রকম তাদের হায়ার এডুকেশন করতে পারছে, স্কিল ডেভেলপমেন্টে মারাত্মকভাবে কনসেন্ট্রেট করা হচ্ছে, যে নানান রকম স্কিলস, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা না, নানান রকম স্কিলসের দ্বারা মানে একটা যুবক বা যুবতীর তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে, জেলায় জেলায় কর্মতীর্থ, জেলায় জেলায় কর্মতীর্থ হচ্ছে। তার সাথে সাথে নানান রকমভাবে যে একটা এন্টারপ্রেনারদের, যারা নতুন যারা ব্যবসা শুরু করবার কথা ভাবছে, তাদেরকে যেভাবে সাহায্য করা হচ্ছে, যে ইনকিউবেশনটা তাদের দেওয়া হচ্ছে যাতে তারা আগামী দিনে ভালোভাবে ব্যবসা করতে পারে, তার সাথে সাথে সমাজকে যেভাবে সুস্থ রাখবার প্রচেষ্টা চলছে, সাম্প্রদায়িকতাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সার্বিকভাবে যুব সমাজকে কিন্তু আরও চাঙ্গা করে তোলার কাজ তৃণমূল কংগ্রেস তথা মামাটি মানুষের সরকার করছে। না, আপনাদের তো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একদম ঠিক আছে, খুব কাছ থেকেও দেখেছেন, রাজনৈতিক ঘরানার একদম উত্তরাধিকার আপনি। তো সেখান থেকেই প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের কোন দিকটা আপনি অনুসরণ করেন যুব সংগঠনকে নেতৃত্ব দিতে গিয়ে? আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে যে উল্লেখযোগ্য দিক, যেটা আমাদের প্রত্যেকের মনকে ছুঁয়ে যায়, সেটা হচ্ছে যে শি ডাজ এভরিথিং উইথ হার্ট। মানে তার অবশ্যই একটা ব্রেন এবং হার্টের একটা ইকুইলিব্রিয়াম দরকার, কিন্তু দিদির মধ্যে যে মানবিকতা, দিদির মধ্যে যে এন্ডিয়ারিং একটা ব্যাপার আছে, সেটা অনেকটা বেশি। দিদি খুব মনের মানে যে, আমি কি করে বলবো, আমি বোঝাতে পারছি কিনা জানি না, একটা মাতৃসুলভ একটা যে ব্যাপার আছে দিদির মধ্যে, সেটা কিন্তু আমাদের প্রত্যেককে কোথাও গিয়ে আমরা মনে হয় যে তিনি আমাদের শেষ আশ্রয়। দিদি আছে তো এই জিনিসটা, এই যে মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়া, মানে মনকে ছুঁয়ে যাওয়া, মনের মণিকোঠায় জায়গা করে নেওয়াটা, এইটা কিন্তু আমার জ্ঞান তো জানা নেই কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী এই জায়গায় পৌঁছাতে পেরেছে। আপনারা বলেন হয়তো যে তৃণমূল কংগ্রেস একনায়কতান্ত্রিক দল, তৃণমূল কংগ্রেসের এই প্রশ্নটা আসবো, আলাদাভাবেই আসবো, তাও আমি বলিনি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু নেই। আজকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেও কিন্তু বলেছে গলা কেটে দিলে জয় বাংলা বেরোবে, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। কেন বলুন তো? কারণ আমরা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিচ্ছবি, তার যে কাজ করবার ধারা এবং তার যে মন, তার যে ভালোবাসা, তার যে স্নেহ, সেটা প্রত্যেকটি মানুষকে কিন্তু ছুঁয়ে গেছে। এবং তাই জন্য আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে এক্স ফ্যাক্টর কি, দ্যাট ইজ হার এক্স ফ্যাক্টর, হার্ট অ্যাবাভ এভরিথিং এলস।
না, এখানে আরও একটা একটু অ্যাড করব প্রিয়দর্শিনীর কাছে, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মসূচিতে, অবশ্যই সরকারি কর্মসূচি নয়, দলীয় কর্মসূচিতে বলে থাকেন তিনি 5 প্রজন্মের নেতা বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অলরেডি তৈরি করে রেখে গেছেন। আর এক্ষেত্রে একটু মাও জেদংয়ের কথা আমরা একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে আনি, যে চীনে যখন বৈপ্লবিক পরিবর্তন হচ্ছেন, মাও জেদং বলেছিলেন যে যুব সমাজ যত যুব নেতৃত্ব তৈরি হবে তত চীনের কমিউনিস্ট পার্টি শক্তিশালী হবে। ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন যে এই যে আপনারা যারা যুব নেতৃত্ব, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কাদের হাতে দেখতে চান? তৃণমূল কংগ্রেসের যে মতাদর্শ বা যে স্পাইন, মানে একেবারে মানে কি বলবো, মানে দ্য ব্রেন অ্যান্ড স্পাইন অ্যান্ড হার্ট অফ তৃণমূল কংগ্রেস, এটা শুধু আজকে না, আগামী 100 বছর থাকবেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তবু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি একবার চিন্তা করি যে দিদির পরে কে, তাহলে অন্তত আমায় ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন, আমার মাথায় একটাই নাম আছে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একজন বা বন্দ্যোপাধ্যায়ের সারনেমটা ইউজ করেন তাই জন্য না, সার্বিকভাবে দলে তিনি যেই সবার আশীর্বাদ ধন্য থেকে শুরু করে সবার আশা ভরসার জায়গা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে উঠতে পেরেছেন নাম্বার 1। নাম্বার 2, দলকে একটি সুন্দরভাবে গুছিয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী করবা থেকে শুরু করে একটা খুব রোবাস্ট স্ট্রাকচার দেওয়া থেকে শুরু করে দলের যে ভাবমূর্তি সেটাকে বিশ্ব দরবারে এস্টাবলিশ করা থেকে শুরু করে আজকে আমাদের মতন যুব নেতৃত্বকে মারাত্মকভাবে ইনফ্লুয়েন্স করা থেকে শুরু করে সবটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব অল্প বয়সে করে ফেলেছেন। আপনি যদি এই প্রশ্নটা আমাকে আজকে থেকে 7-10 বছর আগে জিজ্ঞেস করতেন, হয়তো আমার উত্তর অন্য হতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী সমর্থক দ্ব্যর্থহীন ভাষায় বলবে যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের রেশ একজনই ধরতে পারবে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। না, এখানে একটা প্রিয়দর্শনী একটা বিষয় আসছে যে এই যে বারবার রাজ্য সরকার, কিন্তু কোথাও গিয়ে একটা জায়গায় মনে হচ্ছে বামেরা যখন সরকার চালাতো, মানে সে জ্যোতিবাবু হন আর বুদ্ধবাবুই হন, তখন তাদের মুখেও ছিল কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণ। একদম। আর আজকেও তৃণমূল কংগ্রেস যখন সরকার চালাচ্ছে, এত কাজ করছে, এত উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, এতগুলো প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, সেখানেও কিন্তু সেই ঘুরে ফিরে আসছে কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণ। কিন্তু কেন্দ্র রাজ্য সম্পর্কটা ঠিক হচ্ছে না কেন? ঠিক হতে পারবে না, কারণ এই যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সবথেকে বড় একটা দিক হচ্ছে যে রাজনৈতিক বিতর্ক বা রাজনৈতিক মতভেদ থাকলেও আজকে কেন্দ্রীয় সরকার তো আজকে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের সরকার, তাই না? এখানে তো কোনো দ্বিমত নেই না, সে শাসক বিরোধী সবারই সরকার, এখানে তো কোনো দ্বিমত নেই। তাহলে আমার প্রশ্ন একটাই, যে এই সম্পর্কর সবথেকে বড় চির কেন ধরছে? যদি আপনি কোনো আম জনতাকেও পশ্চিমবঙ্গে জিজ্ঞেস করেন, একটাই কথা বলবে যে আমাদের পশ্চিমবঙ্গের বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না। এইবারে ব্যাপার হচ্ছে যে দিচ্ছে না বলে আমরা তো চিৎকার করছি, কেন দিচ্ছে না সেই স্ট্র্যাটেজিটা তো বুঝতে হবে। আজকে বিরোধী দলেরা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রিবিজ অথবা ভাতা দিয়ে ভোট কিনছে, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পাচ্ছে। কি এটা মানে তার প্রুফ কি? যে তারা এসে আবার বলছে যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এত টাকা, আমরা অন্নপূর্ণা ভান্ডার দেবো 3000 টাকা। তার মানে কি? যে ওনাদের মনে হচ্ছে যে এই যে লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রী বা রূপশ্রী যে টাকাটা মানুষ পাচ্ছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে, এটা ধারণা তারা করছে, বিরোধী দল করছে। তারা এটাও ভেবেছিল যে আচ্ছা দিদি দিচ্ছে, দিক না, কতদিন দিতে পারবে, কোষাগার তো শূন্য হয়ে যাবে রাজ্যে, তখন কি করবে?
কিন্তু মাচ টু এভরিবডি সারপ্রাইজ সেটা হয়নি। সেটা কেন হয়নি সেটা আবার আর একটা আলাদা পডকাস্ট লাগবে, কারণ ইট ইজ দ্য বেসিক টেনেটস অফ মাইক্রো ইকোনমি, যে মানুষের হাতে পয়সা আসা মানে সেটা খরচা হওয়া, তার মানে ইকোনমি একরকমভাবে ঘুরপথে রাজস্ব অ্যাড হওয়া। যাই হোক, তো এই দূরদর্শিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, তাদের নেই। তারা ভেবেছিল কোষাগার খালি হয়ে যাবে, আমরা হাত পাতবো, সেটাও হয়নি। তখন এরা দেখছে যে তাহলে কি করে এনাকে রোকা যাবে, তাহলে কি করে এই স্টেটকে, এই রাজ্যকে এমনভাবে সাফার করাতে আমরা পারবো যে যাতে রাজ্যর পরিকাঠামো সব রকমভাবে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক পরিকাঠামো যাতে ব্রেকডাউন হয়ে যায় এবং আমরা যাতে এই রাজ্যকে গ্রাস করে নিতে পারি। কি করব? আমরা এদের পয়সা আটকে দিই। জিএসটির পয়সা আটকানো, মনরেগা ফান্ডস আটকানো, সড়ক যোজনা আটকানো, মিড ডে মিলস ফান্ডস আটকানো। টিমের পর টিম আসছে, তারা চেষ্টা করছে কোনো রকম সমস্যা হয়েছে, কোনো রকম জব কার্ডের ইস্যু হয়েছে, কোনো রকম দুর্নীতি হয়েছে, ধরবার পাচ্ছে না ধরতে, তবুও আমাদের ফান্ড ছাড়ছে না। কেন না? অর্থনৈতিকভাবে আমরা যদি হেনস্থা করতে পারি পশ্চিমবঙ্গকে, তাহলে একদিন না একদিন মুখ থুবড়ে এরা পড়বেই, তখন রাজনীতি করাটা সহজ হয়ে যাবে। তাহলে বলুন তো, কেন্দ্রীয় সরকার তাহলে কি আদতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সাধারণ খেটে খাওয়া মানুষের সরকার হতে পারলো না। তো তারা তো শুধু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে হেনস্থা করবার জন্য এবং রাজনৈতিক ক্ষমতা দখল করবার জন্য এই কুকাজ করছেন। দিস ইজ নট ফেয়ার। এবং তাই জন্যেই এই কেন্দ্র সরকার এবং এই রাজ্য সরকারের মধ্যে সমন্বয় কি করে সম্ভব হবে? তবুও গর্বের সাথে বলতে পারি যে যখন অপারেশন সিন্দুর হলো এবং তারপরে যখন একটি কেন্দ্রীয় এমপিদের সর্বদলীয় একটি বিভিন্ন দলের প্রতিনিধি দল পাঠানো হলো বিদেশে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে গেলেন, প্রত্যেকটি স্পিচ শুনবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, প্রত্যেকটি ফোরামে দাঁড়িয়ে দেশের হয়ে গলা ফাটিয়ে এসেছেন তিনি। তখন কিন্তু তিনি মাথায় রাখেননি যে তিনি কেন্দ্রীয় সরকার বিরোধী একটি রাজনৈতিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি তখন এই ডিফারেন্সটা কিন্তু মাথায় রাখেননি, কারণ তিনি তখন দেশের একজন। তো তাহলে ভারতীয় জনতা পার্টির শীর্ষে যারা বসে আছে তারা নিজেকে দেশের নেতা ভেবে আমাদের বাংলার খেটে খাওয়া মানুষদের পয়সাগুলো কেন দিয়ে দিচ্ছে না? এখানেই আপনি আপনার উত্তর পেয়ে যাচ্ছেন। না, আমরা আমাদের একদম পডকাস্টিং সানডে স্পটলাইটের একদম শেষ পর্যায়ে উপনীত হয়েছে এবং প্রিয়দর্শিনী এই তরুণ প্রজন্মের যুব নেত্রী হিসেবে খুব সুন্দরভাবে বললেন বিভিন্ন প্রশ্নের দর্শকদের যেগুলো এখন চর্চিত রাজ্য রাজনীতিতে, সব প্রশ্নের তিনি কিন্তু খুব যুক্তিগ্রাহ্য উত্তর দিলেন। একেবারে শেষ প্রশ্নর দিকেই আমরা চলে এসেছি। বিরোধীরা বলেন তৃণমূল কংগ্রেস বা তৃণমূল যুব কংগ্রেস চলে একনায়কতান্ত্রিক স্টাইলে, একটাই পোস্ট, বাদ বাকি ল্যাম্পপোস্ট। হ্যাঁ, তাহলে এইটা যদি হয় একটাই পোস্ট বাদ বাকি ল্যাম্পপোস্ট, তাহলে যখন এটা আমরা বলছি না, শুনেছেন আপনিও, নিশ্চয়ই শুনেছি। তাহলে যখন আমাদের 2021-এর নির্বাচনের আগে যখন লেফট অ্যান্ড রাইট নেতারা ছেড়ে বিজেপিতে জয়েন করছিল, তখন কেন বলছিল আরে তৃণমূল কংগ্রেস খালি হয়ে গেছে? কারণ একটাই পোস্ট, বাকিরা তো সব ল্যাম্পপোস্ট, 2-3টে ল্যাম্পপোস্ট এদিক ওদিক পড়ে গেলে কি হবে? আসলে সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের, যেটা আমি বললাম, শিরদাঁড়া, মস্তিষ্ক, মন, হৃদয় সব কিছুই একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার সাথে সাথে আমরা একটি আদ্যোপান্ত গণতান্ত্রিক দল, এবং এই গণতান্ত্রিক দলে কার্যতভাবে ইন্টারনাল মিটিংস করে অনেক ডিসিশন নেওয়া হয়, এবং আমরা যেহেতু সক্রিয় দলের সাথে যুক্ত, সক্রিয়ভাবে কাজ করি, বহু ইস্যু আমাদের অ্যাড্রেস করতে হয়। একেবারে একটা কর্পোরেট স্ট্রাকচার, যেমন কোনো একটা ইস্যু হলো, সেই ইস্যুটাকে কিভাবে এসকেলেট হবে, কে সেই ইস্যুটার সমাধান করবে, নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাওয়া, সেখান থেকে সমাধান আসা, সেই সমাধান না হলে তার উপরের র্যাঙ্কে যাওয়া, এই এসকেলেশন সিস্টেমটা আমাদের পার্টিতে আছে। ডেমোক্রেসি 100% আমাদের পার্টিতে আছে, এবং তাই জন্যই যখন বিরোধীরা গলা ফাটায় গোষ্ঠী থাকলো কি করে যদি একটাই পোস্ট হয়, বাকি সব ল্যাম্পপোস্ট? আমাদের ডিসিপ্লিনারিগত দিক থেকে দল অত্যন্ত শক্তিশালী, দল অত্যন্ত স্ট্রং, এবং ডেমোক্রেটিক্যালি সব ডিসিশন নিয়ে
সেইগুলোকে রূপায়ণ করা হয়। যে বা যারা বলে যে একজনই আছে বাকি সব ল্যাম্পপোস্ট, তারা বলুক, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা যারা দলটা করি, খুব কাছ থেকে দলটা করি, নানান রকম সমস্যার সম্মুখীন হই। আমরা জানি যে একটা ছোট ইস্যু হলেও কাউকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দৌড়তে হবে না। আমাদের স্থানীয় নেতারা আছে, একটা এসকেলেশন সিস্টেম আছে, ডেমোক্রেসি আছে, বাকিরা কি বললো আমাদের দেখে দরকার নেই। যদি মনে করেন বাকি আমরা সব ল্যাম্পপোস্ট, আমরা খুব আনন্দের ল্যাম্পপোস্ট হয়ে থাকবো, কারণ সুন্দর রাস্তা, বাংলার রাস্তা, জল, আলো, সবাই বলছে এই তৃণমূল কংগ্রেসই ভালো। না, এখানে একদম মানে আমরা তো একদম এতক্ষণ আলোচনা করলাম, খুব সুন্দরভাবে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর শোনালাম, যে আগামী 5 বছর যদি একটা, এই প্রশ্নটা অনেকটা ইউটোপিয়ান প্রশ্ন হয়, যে কেমন পশ্চিমবঙ্গকে দিতে চাইছেন, কেমন পশ্চিমবঙ্গ? পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলি, তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে না। আগামী 5 বছরে আমি পশ্চিমবঙ্গকে এই গোটা দেশের সব ক্ষেত্রে, এখন তো বহু ক্ষেত্রে নাম্বার 1 আছে, আমি চাই সব ক্ষেত্রে নাম্বার 1 যাতে হয়ে উঠতে পারে পশ্চিমবঙ্গ। এবং তখন বলতে কতটা মানসিক শান্তি পাবো আমরা, যে বহু বাধা বিপত্তি, কুৎসা, অপপ্রচার, প্ররোচনা তো আছেই, তার সাথে সাথে একদম মানে যাকে বলে একদম কোমর ভেঙে দেওয়ার মতন যা যা পদক্ষেপ কেন্দ্রীয় সরকার নিয়েছে, তা সত্ত্বেও আমরা প্রত্যেকটি ক্ষেত্রে 1 নম্বর হতে পেরেছি। মানসিক শান্তি হবে বলতে, তাই আমি দেখতে চাই পশ্চিমবঙ্গকে অ্যাজ নাম্বার 1 স্টেট অফ আওয়ার কান্ট্রি। তার সাথে সাথে আমি পশ্চিমবঙ্গকে এমন একটা রাজ্য হিসেবে দেখতে চাই যেখানে, যেই রাজ্য একটা সর্বসাধারণকে বার্তা দিতে পেরেছে যে সাম্প্রদায়িক শক্তি আমরা আমাদের রাজ্যে ঢুকতে দিইনি, আগামী দিনেও দেব না। ইউনিটি ইজ আওয়ার স্ট্রেংথ, এবং ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ আওয়ার স্ট্রেংথ। আমরা বিভেদ বিভাজনগামী রাজনীতিকে প্রত্যাখ্যান করে শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতির রাজনীতিতে আমরা বিশ্বাস করেছি, এবং তাই জন্য আজকে আমাদের রাজ্য এরমভাবে এগিয়ে এসেছে। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ঈশ্বর আপনার, কিন্তু দীক্ষাগুরুটাকে বাবা অতীন ঘোষ। গুরু না হলে তো ভগবানের সাধনা হয় না। বাবা অতীন ঘোষ হচ্ছে রাজনীতির একটা চলতা ফিরতা এনসাইক্লোপিডিয়া আমার বাড়িতে। এবং যারা বলে না রাজনৈতিক নেতা নেত্রীর ছেলেমেয়েরা তারা তো এমনি জায়গা পেয়ে যায়, তারা কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আজকে অনেক ক্ষেত্রে যারা অরাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, তাদের বাইরে গিয়ে শেখার প্রয়োজন পড়ে। আমি সেই শিক্ষাটা আমার বাড়িতেই রোজ পেয়ে যাচ্ছি, একটা লিভিং এনসাইক্লোপিডিয়া অফ পলিটিক্স। যদিও ওনার লেগেসি, ওনার এতদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তো আছেই, সেই দিক থেকে দেখতে গেলে, তাও আবার যদি আপনি গুরু বলেন, গুরু তো শিষ্যকে শিক্ষা দেয় শুধু, সে শিষ্য পরীক্ষাটা পাস করবে কিনা সেই শিষ্যের ওপর নির্ভর করছে। আমার বাবা আমাকে শুধু রাজনৈতিক না, জীবনের শিক্ষা দিয়েছেন, এবং আমার ওপর এর দায়িত্ব যে আমার বাবা কত ভালো গুরু, সেইটা যদি আমি সর্বসমক্ষে প্রমাণ করতে পারি আমি কত ভালো কাজ করছি তার দিয়ে। তাই জন্য এই নিশ্চয়ই তিনি আমার গুরু, কিন্তু গুরু দক্ষিণা দেওয়ার সবথেকে বড় দায়িত্ব আমার উপর, এবং আমি নিশ্চিত যে আগামী দিনে আমি দিতে পারবো। অনেক অনেক ধন্যবাদ প্রিয়দর্শিনী আপনাকে। আজকের সানডে স্পটলাইট এই পর্যন্ত। আপনাদেরকে আমরা দেখালাম যে প্রিয়দর্শিনী একজন যুব সমাজের নেত্রী, এবং তিনি একাধারে যেমন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদিকা, তিনি কিন্তু প্রভূত সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছেন, এবং যার বাবা কিন্তু আদ্যপ্রান্ত রাজনৈতিক নেতৃত্ব। তারপরেও কিন্তু তিনি কিন্তু একদম বাধ্য ছাত্রীর মতো, শিক্ষানবিশের মতো কিন্তু বাবার কাছেও শিক্ষা গ্রহণ করেন, এবং পরীক্ষায় ফলাফলটা তিনি নিশ্চিতভাবেই দিতে পারবেন। তাই সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।